আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আলামিন, কৃষি শিক্ষা বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের কৃষি প্রযুক্তি অধ্যায়টির আংশিক অংশ নিয়ে। আজ আমি আলোচনা করার চেষ্টা করব তার বাকি অংশ নিয়ে। যথারীতি তোমাদের ক্লাসটিকে আমি বিভিন্ন ভাগে ভাগ করেছি। প্রথমে আমি আলোচনা করবো বিভিন্ন টার্মিনোলজি নিয়ে, তারপরে আমি আলোচনা করব সার ও তার ধারণা নিয়ে, বিভিন্ন সারের শ্রেণীবিভাগ, তারপরে আমি আলোচনা করব পাটের রিবন রেটিং পদ্ধতি, তার পরিচিতি এবং তার গুরুত্ব নিয়ে, এবং অবশেষে আলোচনা করার চেষ্টা করব রেশমের পরিচিতি নিয়ে। তারপর রেশমের বিভিন্ন প্রকারভেদ, রেশম চাষের পদ্ধতি, রেশম সুতার বৈশিষ্ট্য এবং কাপড় হিসেবে রেশম কাপড়ের বৈশিষ্ট্য। চলো আমরা প্রথম টার্মিনোলজিতে যাই। টার্মিনোলজি পার্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় যখন সৃজনশীল প্রশ্নে 1 নম্বরের প্রশ্নটা সাধারণত টার্মিনোলজিতে এসে থাকে, আর তুমি যদি 1 নম্বর প্রশ্ন সঠিকভাবে না দিতে পারো, পরবর্তী 2, 3, 4 নম্বর প্রশ্নটার মান খুব কমে যায়। তো আমরা প্রথম দেখবো টার্মিনোলজির প্রথম লেখা আছে, তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছিলাম হাইড্রোপনিক। হাইড্রো মিন্স হলো ওয়াটার বা পানি। পানির মাধ্যমে যদি কোনো প্রকার সয়েল ছাড়া কোনো গাছ আমি চাষ করে থাকি, সেটা হলো হাইড্রোপনিক। মানে হলো কালচার উইদাউট এনি সয়েল is called hydroponic। আর এখানে আরেকটি টার্মিনোলজি আছে অ্যাকোয়াপনিক। অ্যাকোয়াপনিক হলো অ্যাকোয়াকালচারের মতোই, তবে হাইড্রোপনিকের সাথে আরেকটু রিলেটেড হলো যে হাইড্রোপনিকে শুধু আমরা গাছ চাষ করবো, সেখানে কোনো মাছ চাষ করবো না। আর অ্যাকোয়াপনিকে গাছ এবং মাছ দুইটাই চাষ করব, অর্থাৎ নিচে আমরা মাছ, উপরে আমরা গাছ চাষ করব। এটা হলো অ্যাকোয়াপনিক। আর বায়োফ্লক ফিশ ফার্মিং হলো মোটামুটি আমাদের শহরাঞ্চলে যেমন বিভিন্ন অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ করা হয়, আর্টিফিশিয়ালি অক্সিজেন সাপ্লাই দিয়ে কোনো একটি ড্রামে, টাঙ্কিতে বা বড় একটি পরিসরে কমার্শিয়ালি যখন আমরা চাষ করব, নিতান্তই আমাদের এটা শখের জন্য নয়, এটা কমার্শিয়ালি হবে। কমার্শিয়ালি যখন হয়ে থাকবে সেটা হবে বায়োফ্লক ফিশ ফার্মিং। দেন কোকন। এই কোকন বিষয়টা তোমাদের আমি পূর্বে ক্লাসে আলোচনা করা উচিত ছিল, কিন্তু করিনি। কোকনটা রেশমের সাথে রিলেটেড। রেশমের জীবনটা কয়েকভাবে বিভক্ত: এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। লার্ভা যখন তার বডিটাকে একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে সীমাবদ্ধ করে রাখে, বিভিন্ন একটা সুতা বের করে, সেই সুতাটা পরবর্তীতে রেশম সুতা হয়। এই সুতার ভিতরে যখন সে নিজেকে আবদ্ধ রাখে, তখন একটা নির্দিষ্ট একটা ছোট্ট একটি সাদা এই গুটির মতো দেখা যায়। এই গুটিটাকে মূলত কোকন বলে থাকবে। হ্যাঁ, এই কোকন যখন আমরা রেশমের জীবনচক্র পড়বো, তখন আমাদের এই প্রসঙ্গটা আবার চলে আসবে। এখানে আরেকটি টার্মে রয়েছে টিস্যু কালচার। টিস্যু মিন্স তোমরা জানো, টিস্যু হলো অনেকগুলো সেলের কিছু সেল যখন একটা স্পেসিফিক কাজ করবে, সেটা হলো টিস্যু। এই টিস্যু থেকে যখন আমরা একটা গাছের জন্ম দেব, টিস্যুর গাছের যে কোনো অংশ যখন নেব, অংশ নিয়ে একটা জীবাণুমুক্ত পরিবেশে আর্টিফিশিয়ালি যখন একটা মিডিয়ামে আমরা স্থাপন করব, সেখান থেকে নতুন আরেকটি গাছ হবে। মানে অর্থাৎ কিছু সেল থেকে সেখানে মিডিয়ামে স্থাপন করার পরে এখানে রোড গজাবে, শোট গজাবে এবং পরবর্তীতে পাতা আসবে, এখন পূর্ণ একটা গাছ পাবো। এই যে কালচার, সেটা হবে টিস্যু কালচার। তারপরে টার্মিনোলজি মালচিং। মালচিং একটি ইংলিশ শব্দ, বাংলায় বলা হবে এটা একটা আবরণ সৃষ্টি করা, মানে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া। তোমরা জানো যে সূর্যের তাপে সর্বদা মাটির উপরের পৃষ্ঠ গরম হয়ে যায়। গরম হয়ে গেলে সেখান থেকে পানি বা ওয়াটার লস হতে থাকে। ওয়াটার লস হয়ে গেলে গাছের জন্য একটা ক্ষতিকর, ফসলের জন্য একটা ক্ষতিকর বা মাঠের জন্য একটা ক্ষতিকর। এই মাঠে ওয়াটার থাকলে গাছের জন্য বেটার। যখন দেখা যাচ্ছে যে সূর্যের তাপে অনবরত এখান থেকে পানি উড়ে যাচ্ছে, তখন একটা পানির স্বল্পতা দেখা যায়। যখন আমরা কোনো কিছু দিয়ে ঢেকে দেবো, হতে পারে আমরা একটা পলিথিন দিয়ে ডেকে দিলাম, খড় বা খড়কুটা কিংবা কচুরিপানা বা যে কোনো কিছু দিয়ে ডেকে দেওয়ার পদ্ধতিটার নামই মূলত মালচিং। মালচিং দিলে কি হয়? মালচিং দিলে তোমাদের পানিটা সংরক্ষিত থাকবে, তোমাদেরকে প্রতিবার ওয়াটার বা ইরিগেশন দিতে হবে না। এর পাশাপাশি আরেকটি শব্দ আছে ইরিগেশন। ইরিগেশন হলো জমিতে আর্টিফিশিয়ালি যখন আমরা ওয়াটার বা পানি সাপ্লাই দেবো। প্রাকৃতিকভাবে সাধারণত আকাশ থেকে বৃষ্টি পড়ে, সেটা কিন্তু ইরিগেশন আমরা বলবো না, সেটা পানি পেয়ে থাকে। যখন আমরা গাছের পানির সুবিধার্থে পানি দেওয়ার জন্য বা পানি দিয়ে থাকি আর্টিফিশিয়ালি বা ড্রেনের মাধ্যমে পানি দিয়ে থাকি, তখন সেটা হবে ইরিগেশন। মানে হলো যখন গাছের মধ্যে আমরা আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে গাছে পানি সাপ্লাই দেবো, সেটা হলো ইরিগেশন। আরেকটি টার্মিনোলজি প্রুনিং। প্রুনিং হলো গাছের ডালপালা ছেটে দেওয়া, ডালপালা বা পাতাও কেটে দেওয়া।
যেমন কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে প্রতি বছর বা বড়ি গাছে তুমি যদি ডালপালা কেটে তো পরবর্তী বছর ভালো একটা ফলন আসবে। মানে আমরা ডালপালা কেটে একটু সুন্দর একটা শেপ দেওয়া, ছোটখাটো শেপ দেওয়া। এই ট্রেনিং আর প্রুনিং মোটামুটি কাছাকাছি। এই ট্রেনিং শব্দটা হলো একটা গাছকে যখন আমরা ছোটবেলা থেকে নির্দিষ্ট একটা শেপ দেওয়ার চেষ্টা করব, বড় হওয়ার পরে নয়, একটা নির্দিষ্ট শেপ, একটা নির্দিষ্ট এজে আমরা এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে তার শেপটা আর কখনো বাড়বে না, তখন এটাকে বলা হবে ট্রেনিং। আর প্রুনিং হলো জীবনের যে কোনো স্টেজে ডালপালা ছেটে দেওয়া। ট্রেনিং আর প্রুনিং মোটামুটি কাছাকাছি হলে একটু ডিফারেন্স আছে। ট্রেনিংটা মূলত ছোটবেলা থেকে দেওয়া হয়, আর প্রুনিংটা যে কোনো সময় করা হয়। আরেকটা টার্ম হচ্ছে ক্লোনিং। ক্লোনিং হলো এটা হলো নির্দিষ্ট মানুষ, প্রুনিং মূলত গাছের টিস্যু কালচারের সাথে রিলেটেড, অনেকটা কাছাকাছি, কিন্তু এটা হলো একটা জেনেটিক্যাল টার্মিনোলজি, আর এটা হলো বায়োটেকনোলজিক্যাল টার্মিনোলজি টিস্যু কালচারটা। তো ক্লোনিং হলো আমাদের শরীর থেকে বা প্রাণীর শরীর থেকে কোনো একটি অংশ নিয়ে সেখান থেকে জীবাণুমুক্ত পরিবেশে যখন আর্টিফিশিয়ালি একটা মানুষ আকার ধারণ, তবে মানুষের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে না, এটা মূলত হয়ে থাকে প্রাণীর ক্ষেত্রে, বেড়া, ছাগল, গরু। যেমন ক্লোনিং পদ্ধতিতে পৃথিবীর প্রথম যে প্রযুক্তিটা হয়েছিল সেটা হলো ডলি। ডলি নামে একটা বেড়া তৈরি করেছে ক্লোনিং পদ্ধতিতে সম্পূর্ণ, ওর মা ছাড়া বাবা ছাড়া শরীরের যে কোনো অংশ নিয়ে মিডিয়ামের মাধ্যমে সেখান থেকে একটা প্রযুক্তির মাধ্যমে আমরা একটা নতুন একটা প্রাণীর জন্মদান করা হয়েছে, সেটা হচ্ছে ক্লোনিং। তো এটা ছিল আমাদের টার্মিনোলজি। এখন আমি আলোচনা করব সার ও তার ধারণা নিয়ে। সার বলতে কি বোঝায়? সার হলো সাধারণত সার কেন দেওয়া হয়? সার দেওয়া হয় উদ্ভিদের যখন পুষ্টি উপাদান ঘাটতি হয়, সেই ঘাটতি পূরণের জন্য আমরা সার দিয়ে থাকি। তাহলে সারের সংজ্ঞাতে আমরা বলবো, যখন গাছের স্বাভাবিক জীবন চক্র সম্পন্ন করার জন্য প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট যে জৈব এবং অজৈব, কৃত্রিম বা প্রাকৃতিক যে সার দিয়ে থাকি, যে উপাদান দিয়ে সাপ্লাই করে থাকি, সেটা মূলত সার। এবং সারের মাধ্যমে কি কি দেওয়া হয়? মূলত গাছের ক্ষেত্রে 16টি উপাদান বা 17টি উপাদান কোন কোন বইয়ে লেখা আছে। এই উপাদানগুলোর তাদের ফান্ডামেন্টাল প্রয়োজন বা মুখ্য পুষ্টি উপাদান হিসেবে পরিচিত। এই পুষ্টি উপাদানগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মুখ্য পুষ্টি উপাদান আর একটা হলো গৌণ পুষ্টি উপাদান। একটা হলো ম্যাক্রো, আর একটা হলো মাইক্রো। ম্যাক্রো মানে হলো বেশি, মানে মাইক্রো মানে হলো ক্ষুদ্র বা কম। যে উপাদানগুলো সবচেয়ে বেশি পরিমাণে লাগে সেটা হলো ম্যাক্রো পুষ্টি উপাদান বা মুখ্য পুষ্টি উপাদান, আর যে পুষ্টি উপাদানগুলো কম পরিমাণে লাগে সেটা হলো গৌণ পুষ্টি উপাদান বা মাইক্রো নিউট্রিয়েন্ট। তো এই নিউট্রিয়েন্টগুলো টোটালি হলো 16 বা 17টা। মুখ্য পুষ্টি উপাদানগুলো হলো এমন, একটা হলো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। আর গৌণ পুষ্টি উপাদান হলো ক্লোরিন, ব্রোমিন, বোরন, তারপরে হলো আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মোলিবডেনাম, আর এটা হলো কপার, নিকেল। এই সবগুলি পুষ্টি উপাদান ওরা পেয়ে থাকে মাটি থেকে। তার ভিতরে 3টা উপাদান আকাশ থেকে বা বাতাস থেকে পেয়ে থাকে সরাসরি পাতার মাধ্যমে, এটা হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এখন আমি দেখবো সারের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে। সারের উৎপত্তি, গুণাগুণ এবং তৈরির প্রক্রিয়া হিসেবে আমরা সারকে 3 ভাগে ভাগ করতে পারি। এটা হলো জৈব সার, আর এটা হলো অজৈব সার, আর এটা হলো অনুজীব সার। জৈব সার হলো ওই ধরনের সার যে সারগুলো সাধারণত প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা পেয়ে থাকি, পচিয়ে, প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক যে প্রাণী বা প্রাকৃতিক যে উদ্ভিদ আছে এগুলো পচিয়ে আমরা পেয়ে থাকি, এটা হলো জৈব সার। আর অজৈব সার হলো সাধারণত রাসায়নিক ভাবে ইন্ডাস্ট্রিতে যে সারগুলো তৈরি হয়ে থাকে, এটা হলো অজৈব সার। জৈব অজৈব দুই প্রকারের, কারণটা হলো একটাতে কার্বন থাকবে, জৈবতে কার্বন থাকবে, আর অজৈবতে কার্বন পরমাণু বা কার্বন এলিমেন্টসটা থাকবে না। আর এটা হলো অনুজীব সার। অনুজীব সার হলো যে সারে অনুজীবটা সুপ্ত অবস্থায় থাকে, তবে মাঠে প্রয়োগ করার পরে সেটা আবার অ্যাক্টিভ হয়ে সেটা সারের ভূমিকা পালন করবে। এখানে জৈব সারের কিছু উদাহরণ আমি লিখেছি, দেখো। গোবর, গোবর হলো উৎকৃষ্ট মানের একটি জৈব সার। আমাদের গ্রামাঞ্চলে গরু থেকে অহরহ যে গোবরটা পেয়ে থাকি, সেই গোবরটা ভালো মানের একটা উৎকৃষ্ট মানের সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর এটা হলো কম্পোস্ট। কম্পোস্ট হলো সবজি বা আমাদের বাড়িতে যে সবজিগুলো সবজিগুলো আমরা ফেলে দিই, ফেলে দেওয়া সবজিগুলো যখন আমরা পচিয়ে কোনো কিছু তৈরি করবো, সেটা হলো কম্পোস্ট। আর এটা হলো সবুজ সার। নাম শুনে মনে হচ্ছে যে সবুজের সাথে রিলেটেড, আসলে রিলেটেড। দইঞ্চা দিয়ে সাধারণত সবুজ সারটা হয়ে থাকে। আমাদের গ্রামাঞ্চলে যখন দইঞ্চা চাষ করা হয়ে থাকে, দইঞ্চাকে যখন এমনভাবে করা হয় যে
ফুল আসার আগেই মাটির সাথে কোনো একটি মেশিন দিয়ে বা চাষের মাধ্যমে মিশিয়ে দেওয়া হয়। এটাকে সাধারণত তখন যদি পানি দিয়ে পচিয়ে দেওয়া হয়, এই পচিয়ে দেওয়ার ফলে আমরা যে সারটা পেয়ে থাকবো সেটা হলো সবুজ সার। আর এটা হলো হাড়ের গুঁড়া। কোরবানির সময় অনেক বা অন্যান্য সারা বছরই আমরা হাড় পেয়ে থাকি। গরু, ছাগল বা মুরগির যে কোনো হাড়কে যখন আমরা মেশিনের মাধ্যমে পিষিয়ে এটা আবার জমিতে প্রয়োগ করবো, এটা একটা উৎকৃষ্ট মানের সার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। শুটকির গুঁড়া, শুটকি থেকে যে অতিরিক্ত অংশটা পড়ে থাকে সেটা যখন আমরা জমিতে ব্যবহার করবো সেটা আমরা সার হিসেবে ব্যবহার করতে পারবো। ছাই এবং খৈল আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। এটা হলো অজৈব সার, যে সারগুলো সাধারণত ইন্ডাস্ট্রিতে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। ইউরিয়া সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া প্রয়োগ করা হয় মূলত সাধারণত নাইট্রোজেন সাপ্লাইয়ের জন্য। আর টিএসপি হলো ট্রিপল সুপার ফসফেট, সাধারণত ফসফরাস আর সালফার প্রয়োগ করা হয় এখান থেকে। আর এটা হলো এমওপি, মানে মিউরেট অফ পটাশ, পটাশ সার ব্যবহার করা, মানে পটাশ সাপ্লাইয়ের জন্য আমরা যে সারটা ব্যবহার করতে আসি। এসএসপি হলো সিঙ্গেল সুপার ফসফেট, মানে এখানে ফসফেট প্রয়োগ করা হবে। আর এটা হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, এখানে ফসফেট এবং অ্যামোনিয়া দুটি প্রয়োগ করা হয়। আর এটা হলো অনুজীব সার। অনুজীব সার অনেক প্রকার হয়ে থাকে, তবে সাধারণত অ্যাজোলা আর ট্রাইকোডার্মা হলো তাদের ভিতরে প্রমিনেন্ট। অ্যাজোলা হলো এক ধরনের ফাঙ্গাস, যা সাধারণত পুকুরে বা নদীর উপরে কচুরিপানার মতো ছোট ছোট বেসে থাকে। কচুরিপানা বা টোপাপানাতে অনেক ছোট, মোটামুটি কাছে গেলে বোঝা যায় এটা একটা জীবন আছে। এই টোপাপানা বা টোপাপানার চেয়ে ছোট এই অ্যাজোলাটা মূলত এক ধরনের ফাঙ্গাস। এটার পাতাতে এক ধরনের কুটুরি থাকে, এই কুটুরিতে ওরা নাইট্রোজেন সংরক্ষণ করে। এই এটাই পরবর্তীতে যখন আমরা মাঠে দেব এটা সার হিসেবে ব্যবহার করতে পারবো। আর ট্রাইকোডার্মা এটা এক ধরনের ছত্রাক। এটা মূলত পানির নিচে থাকে বা পানিতে ভাসমান থাকে। পানিতে যে সবুজ সবুজ অংশ দেখা যায় পুকুরে বা নদীতে যে কোনো জায়গায় যখন আমরা দেখবো যে পানির ভাবটা একটু সবুজ সবুজ ভাব, তখন এটা মনে করবো এটা একটা ট্রাইকোডার্মা আছে। তো ট্রাইকোডার্মা একটি ছত্রাক জাতীয়। সো এটা হলো অনুজীব সার। এখন আমরা দেখো পাটের রিবন রেটিং। পাটের রিবন রেটিং। আমাদের দেশীয় পদ্ধতিতে যে পাটটা সাধারণত পচানো হয়, এটাতে পাটের মান, পাটের কোয়ালিটি, পাটের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং পাটের যে শলাকা সেটাও নষ্ট হয়ে যায়। রিবন রেটিং একটা আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে যখন আমরা পাট পচাবো তখন তার কোয়ালিটি ঠিক থাকবে। রিবন, পাটের রিবন কথাটা হলো RIBBON, মানে হলো একটা ফিতা। যখন আমরা কাঁচা অবস্থায় পাটটাকে কেটে নিয়ে আসবো, কেটে নিয়ে আসার পর যখন এটাকে ছালবো তখন মোটামুটি একটা ফিতার মতো দেখা যায়। ওই নাম থেকে সাধারণত এটা রিবন বলা হয়। রেটিং মানে হলো পচানো, মানে এই ফিতাটাকে পচিয়ে যে আঁশটা আমরা পেয়ে থাকি এটা হলো রিবন রেটিং। তো আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এমন করা হয় না। আমাদের গ্রামাঞ্চলে কি করা হয়, দেখা যায় যে পাটটাকে পুরাটাকে কেটে নিয়ে এসে দলাবদ্ধভাবে একটা জলাশয়ে কিংবা একটা পুকুরে বা একটা নদীতে সমস্ত অংশটা 20 থেকে 25 দিন কিংবা 1 মাসের মতো পচানো হয়। তখন দেখা যায় সেখান থেকে 1 মাস পরে এটা পচানোর পরে এই আঁশটাকে আলাদা করা হয় শলাকা থেকে। তখন এই কোয়ালিটিটা মোটামুটি একটু কমে যায়, কিন্তু রিবন রেটিং এর পদ্ধতিতে কোয়ালিটিটা তেমন নষ্ট হয় না, আরো বেশি ভালো থাকে। তো রিবন রেটিং হলো যে পাট পচানোর একটি আধুনিক কৌশল, যার মাধ্যমে পাটের গুণগত মান বজায় থাকে। রিবন রেটিং পদ্ধতিটা আসলে কি? রিবন রেটিং পদ্ধতিটা হলো কাঁচা অবস্থায় যখন পাটটাকে কেটে নিয়ে আসা হবে, তার যে নিচের অংশটা আছে এটাকে থেতলানো হবে একটা মুগুর বা শক্ত একটা কোনো কিছু দিয়ে। থেতলানোর পরে এটাকে যখন আমরা কোনো একটি বস্তুর সাথে টান মারবো তখন এই ছালটা আলাদা হয়ে যাবে। এই ছালটা আলাদা হলে এই ছালটাকে আমরা একটা ইসের মাধ্যমে গোল করে এটাকে মাটির নিচে চাপা দিয়ে রাখবো পানির সাহায্যে। এমন একটা বস্তু হবে যে এমন একটা গর্ত করব, এই গর্তের ভিতরে ভালো করে আমরা পলিথিন দেব যাতে করে পানিটা না যেতে পারে। এই পলিথিনে 2টা বা 3টা পেপার আমরা দিতে পারি, পলিথিন পেপার। এখানে পরবর্তীতে দলাবদ্ধভাবে আমরা পাটের যে আঁশগুলো আছে এখন রাখবো। পাটের আঁশগুলো রাখার পরে এখন আমরা ইউরিয়া ছিটিয়ে দেব। ইউরিয়া ছিটিয়ে দিলে কি হবে, এই যে পানি ইউরিয়া ছিটিয়ে দেওয়ার পর আমরা অবশ্য পানিও দেবো। ইউরিয়া এবং পানি একসাথে বিক্রিয়া করে তাই পাটটাকে দ্রুত পচিয়ে ফেলবে, নইলে কিন্তু পচবে না। তো
পচানোর পরে আমরা এখন উপরে কচুরি পানা কিংবা খড় কিংবা এমন একটা কিছু রেখে দেবো যে সূর্যের আলো সেখানে না লাগে। সূর্যের আলো না লাগলে সেখানে দ্রুত ইউরিয়ার সাথে পানির সাথে বিক্রিয়ায় এই যে পাটের যে আঁশটা ছিল পাঁচটা পচে যাবে। পচে যাওয়ার ফলে দেখা যাবে সেখানে ভালো মানের একটা আঁশ আমরা পাবো। এর আগে কিন্তু শলাকাটা আলাদা হয়ে যাবে। ওই শলাকাটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত শলাকাটা কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে? শলাকাটি সাধারণত বেড়া বানানো হয়ে থাকে, অথবা মাচা বানানো হয়ে থাকে, অথবা শলাকাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তবে এই রিবন রেটিং পদ্ধতিতে যে শলাকাটা সাধারণত পেয়ে থাকি, এই শলাকাটা অনেক শক্ত থাকে, যেহেতু এটা পানির নিচে আর যাচ্ছে না, কাঁচা অবস্থায় আমি আলাদা করে ফেলতেছি। কিন্তু যখন স্বাভাবিক ট্র্যাডিশনাল পদ্ধতিতে গ্রামে যে শলাকাটা পাওয়া যায়, শলাকাটা অনেকদিন পানির নিচে থাকার পরে সেটা অনেক নরম হয়ে যায়, অনেক দুর্বল হয়ে পড়ে। তো শলাকাটা এটা উইক হয়ে পড়ে, এটা পরবর্তীতে টেকসই হয় না। কিন্তু এই রিবন রেটিং পদ্ধতিতে শলাকাটা কিন্তু খুব স্ট্রং থাকে। তখন এই হলো পদ্ধতিটা। এখন দেখবো আমরা শলাকার পাটের রিবন রেটিং এর গুরুত্বটা আসলে কি। আমি অলরেডি বলেছি তোমাদেরকে, গুরুত্বটা হলো যে স্বাভাবিক ট্রেডিশনাল পদ্ধতিতে গেলে পরিবেশ দূষিত হয়, কিন্তু এই পদ্ধতিতে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনাই থাকে না। তারপরে স্বাভাবিক যে ট্রেডিশনাল পদ্ধতিতে পাট পচালে পাটের যে গুণগত মান, সেটা নিচে অংশটা কালো হয়ে থাকে, এই নিচের অংশটা কেটে ফেলে দিতে হয়। কিন্তু রিবন রেটিং পদ্ধতিতে পাটের নিচের অংশটাও টিকে, সেখানে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর পাটের যে শলাকার যে গুণগত মান, এটা অনেক শক্তিশালী হয়ে থাকে, যে কোনো ধরনের ব্যবহারে আমরা এটাকে টেকসই হিসেবে ব্যবহার করতে পারি। তাই এই হলো পাটের রিবন রেটিং পদ্ধতি এবং গুরুত্ব। এখন আমি আলোচনা করার চেষ্টা করব রেশমের পরিচিতি নিয়ে। রেশমের পরিচিতিতে রেশমের একটা ইতিহাস আছে। রেশম পোকা কিভাবে আসলো, বা রেশম থেকে একটা পোকা থেকে কিভাবে সুতা বের হয়। পৃথিবীতে একমাত্র রেশম যে এখান থেকে আমরা সুতা পেয়ে থাকি। তো এই রেশম এর একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমি তোমাদের এখন বলি। খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে, 3500 বছর পূর্বে চীনের এক রানীর নামটা সম্ভবত শি জিংটি, উনি যখন বাগানে বসেছিলেন, বাগানে বসে চা খাচ্ছিলেন, তো চা খাওয়ার এক পর্যায়ে উনি দেখলেন যে ওখানে কিছু গাছ ছিল, গাছটা ছিল তুঁত গাছ। এই গাছের নিচে ছোট ছোট গুটি, সাদা সাদা গুটি দেখা যায়। তো উনি বুঝতে পারেননি আসলে আসলে কি, ওটা তুলার মতো দেখা যাচ্ছিল। উনি এখান থেকে কিছু গুটি কুড়িয়ে নিয়ে আসলেন। কুড়িয়ে নিয়ে আসার পর হুট করে ওনার চায়ের যে কাপ ছিল, চায়ের কাপে একটা গুটি পড়ে যায়। তো উনি একটা শলাকা দিয়ে উঠানোর চেষ্টা করছেন। চেষ্টার পরে দেখা যাচ্ছে এক সময় এখান থেকে একটা সুতা বেরোচ্ছে। এই যে তখন বুঝতে পারলেন যে এটা তো একটা সুতা, এখান থেকে তো কাপড় বুনন সম্ভব। তখন থেকে চীনে প্রথম এই সুতা বুনন শুরু হলো। এটাই মূলত আমাদের রেশমের যে প্রাথমিক যে যে রেশম কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এটা মূলত চীন বা চায়নাতে উৎপত্তি লাভ করেছে। এই চীন 1000 বছর পর্যন্ত এই সুতার রহস্য গোপন রাখে। তারা কাউকে বলে না কোথা থেকে এই রেশমের কাপড় আসে বা রেশমি সুতা আসবে, সিল্কের কাপড় আসে, ওরা জানায় না। পরবর্তীতে প্রায় 1000 বছর পূর্বে ইউরোপীয়রা যখন চীনে যায়, তখন দেখলেন যে খুব সুন্দর কাপড়, এই কাপড়ের মান অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। তখন এই ইউরোপীয় প্রাদেরা চুরি করে নিয়ে সেখানকার রেশমের যে গুটিটা আছে সেই গুটিটা নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে এই লার্ভাটা বের করে, পিপা স্টেজে নিয়ে ওরা সুতা বের করে, ওরাও সেই বিজনেসটা শুরু করে। পরবর্তীতে ইউরোপীয় যারা ইংল্যান্ডের, তারা তো আমাদের শাসন করেছিল ইংরেজরা, তখন এই ভারতীয় উপমহাদেশে রেশমের চাষ শুরু হয়। তো এই রেশমের যে একটা জীবন চক্র আমি দেখাবো এখন, রেশমের জীবন চক্রে কিভাবে আমরা রেশমটা পেয়ে থাকি। আমি এখন একটা চিত্র আঁকার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেশমের জীবন চক্র আঁকার আমি একটা চেষ্টা করেছিলাম। তোমরা দেখো, এটা একটি পূর্ণাঙ্গ মথ বা পূর্ণাঙ্গ রেশম পোকা। এই রেশম পোকা যখন পূর্ণাঙ্গ হয়ে থাকে, সে প্রতিটি পাতায় 400 থেকে 500টি ডিম পারে এবং সর্বমোট সে 50,000-এর মতো ডিম পারতে পারে। তবে সকল ডিম থেকে পরিস্ফুটিত হয় না। তবে আরেকটি সুন্দর বিষয় হলো, রেশম পোকা ডিম পাড়ার সাথে সাথে সে মারা যায়। সে নিশ্চিত মৃত্যু জানে, তারপরও সে মাতৃত্বের টানে ডিম পেড়ে সে মারা যাবে। মারা যাওয়ার 10 থেকে 12 দিন পর সেখান থেকে এই ডিম ফুটে ছোট ছোট লার্ভা বের হবে। এই লার্ভার যেহেতু মা নেই, তাদের একমাত্র খাবার হলো গাছের পাতা। তখন ওরা
গাছের পাতায় পাতায় ঘুরে বেড়াবে, যে কোনো পাতা পাবে সেই পাতায় সে খাওয়ার চেষ্টা করবে। তবে রেশম পোকার জন্য উপযুক্ত একটি পাতা হলো তুঁত গাছ। এই তুঁত গাছের পাতা সাধারণত ওরা খাবার হিসেবে খেয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো লার্ভা। এই লার্ভাটা একটু বড় হলে এমন আকার ধারণ করবে, তারপরে এমন, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়। সে 4 বার খোলস পাল্টাবে। খোলস পাল্টানোর যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় মেটামরফোসিস। হ্যাঁ, সেটা খোলসটাকে পাল্টায়। সে যখন ছোট থাকবে তখন তাকে যদি দুধ পাতা দেওয়া হয় তখন সে একটু বড় হবে, তখন সে আবার খোলস পাল্টাবে। খোলস পাল্টিয়ে সে আবার সে পাতা খাবে। এমন করে সে পাতা খেতে খেতে এমন লার্ভা বা শুটকিরের পূর্ণাঙ্গ দশা সে কমপ্লিট করবে। তবে প্রাথমিক পর্যায়ে সে পাতাটা খেয়ে থাকে সেটা হলো অত্যন্ত কচি একটি পাতা খায়। যেহেতু সে ছোট, তার দাঁত নরম থাকে, সে অবশ্যই সে কচি পাতাটা খাবে। আস্তে আস্তে সে বড় এবং অ্যাডাল্ট পাতাগুলো খেতে পারবে। এই লার্ভা স্টেজ যখন শেষ হবে তখনই আমাদের শুরু হবে গুরুত্বপূর্ণ স্টেজ রেশমের জন্য। রেশমের যে রেশম সিল্ক যেটা পাওয়া যায় সেটার জন্য সে কি করবে, তার নিজের জন্য একটি ঘর বানানোর চেষ্টা করবে একটা সুতা দিয়ে। তার মুখ থেকে এক ধরনের একটা লালা বের হবে। এই লালাটাই সে ঘুরিয়ে ঘুরিয়ে সে বাসা বানানোর চেষ্টা করবে। সে এমন একটা বাসা বানাবে, অত্যন্ত বড় একটি সুতা। এই সুতাটা মূলত যদি স্বাভাবিকভাবে টানা হয়, স্বাভাবিকভাবে যদি লেন্থ মাপা হয়, দেখা যায় 1 কিলোমিটার মতো, প্রায় 900 মিটারও হতে পারে। তো সে এমন একটি বড় একটি সিল্ক দ্বারা নিজের লালা দ্বারা একটা বাসা তৈরি করে। এই বাসাটার কে সাধারণত কোকন বলা হয়ে থাকে যে স্টেজে। তবে সেই স্টেজটা হলো পিউপা। সেই পিউপা স্টেজে মূলত এই বাসাটা বেঁধে, তবে এই স্টেজে আমরা যদি তাকে বড় হতে দেই, সে কিন্তু বয়স্ক হয়ে এখান থেকে ফুটু হয়ে বের হয়ে যাবে। তাকে আর বড় হতে দেওয়া যাবে না। যখন সে পিউপা স্টেজে আছে বা কোকন তৈরি করেছে, এই কোকনটাকে নিয়ে পরবর্তীতে গরম পানিতে ঢেলে দিতে হবে। গরম পানিতে দিলে ভিতরের যে লার্ভাটা ছিল পিউপা স্টেজে সে মারা যাবে, আর সেখান থেকে একটি সুতা বের হবে। এই সুতাটাকে পরবর্তীতে একটা রিলের মাধ্যমে করে আমরা পেঁচিয়ে 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 অসংখ্য সুতা একসাথে করে আমরা বিশাল বড় একটি সুতার একটি বান্ডেল পাবো। এই সুতার বান্ডেল দিয়ে পরবর্তীতে মেশিনের সাহায্যে সিল্কের কাপড় তৈরি করা হবে। এই সিল্কের কাপড় হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি একটি শৌখিন কাপড় হিসেবে পরিচিত। তো এই পরবর্তীতে এটা অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট আবার ডিম পারবে। এমন করে লার্ভা, পিউপা, অ্যাডাল্ট এমন করে চলতে থাকবে। এই হলো রেশমের জীবনচক্র। রেশমের আরেকটি আলোচনা এখন বাকি আছে, সেটা হলো রেশমের প্রকারভেদ। রেশম মূলত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইন্ডিয়া সাবকন্টিনেন্টের 4 প্রকারের। এটা হলো এমন, একটা হলো বম্বেক্স মরি। বম্বেক্স মরি, এটাকে সাইন্টিফিক নেম, এটা আলাদা আলাদা দাগ দিতে হবে। আরেকটি আছে বম্বে নিস্ট্রি, NISTRE। আরেকটি হলো বম্বে ফরচুনেটেক্স, বম্বেক্স ফরচুনেটেক্স। আরো কিছু আছে, তবে এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের ওয়েদারে ততটা বেড়ে উঠতে পারে না। তবে বম্বেক্স মরিটা এই বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি হয়। তোমরা জানো বাংলাদেশে একটা রেশম গবেষণা ইনস্টিটিউট আছে যেটা রাজশাহীতে অবস্থিত। রাজশাহী রেশম গবেষণা ইনস্টিটিউট বম্বেক্স মরি দিয়ে সাধারণত রেশমের সুতা বের করে এবং এটা বাজারে সেল করে থাকে। তো এখন আমরা আসবো রেশমের চাষ পদ্ধতি কিভাবে চাষ করা হয়, তোমরা এখন দেখো। শিক্ষার্থী বন্ধুরা, রেশমের চাষ পদ্ধতির ধাপসমূহ আমি লিখে ফেলছি। এখন তোমরা দেখো, প্রথম আছে দুধ গাছ রোপণ এবং পরিচর্যা। অর্থাৎ রেশমের যে খাবারটা, রেশম কিন্তু দুধ গাছ ছাড়া অন্য কোনো খাবার খেয়ে থাকে না। যদিও খেয়ে থাকে সেটা বাঁচবে, তবে আমরা কোয়ালিটি সম্পূর্ণ কোনো প্রকার রেশম পাবো না। সো আমাদেরকে দুধ গাছ রোপণ করতে হবে। দুধ গাছ সাধারণত টিস্যু কালচারের মাধ্যমে যদি করে থাকে বাংলাদেশে খুব বেশি তাড়াতাড়ি হয়ে থাকে, আর যদি এমনি স্বাভাবিক ওয়েতে করা হয় তবে একটু বেশি সময় লাগতে পারে। তো দুধ গাছ রোপণ এবং তার পরিচর্যা আমাদের করতে হবে। সার প্রয়োগ করতে হবে, ইরিগেশন দিতে হবে। যে ধরনের নার্সিং আমরা বিভিন্ন অন্যান্য গাছের করে থাকি ঠিক দুধ গাছেরও করতে হবে। দেন দুধ পাতা সংগ্রহ। দুধ পাতা কখন সংগ্রহ করব? যখন দেখব লার্ভা স্টেজটা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, ডিম ফুটে খুব ছোট ছোট অবস্থায়, তখন কচি পাতাগুলো আমরা আস্তে আস্তে দেব এবং আস্তে আস্তে যখন কচি পাতাগুলো খাওয়ার পর যখন সে বড় হবে, বড় হওয়ার পর আমরা অ্যাডাল্ট পাতাগুলো দেওয়ার চেষ্টা করব। অ্যাডাল্ট পাতাগুলো দেওয়ার পরে তখন সে তার লার্ভাল স্টেজ কমপ্লিট করার যখন শেষ করবে তখন আমরা পাতা দেওয়া বন্ধ করে দেব। রেশমের লার্ভা তখন
সংগ্রহ করব। রেশমের লার্ভাগুলো সংগ্রহ করে এমন একটা চাটাইয়ের ভিতর নেব যেখানে ওরা কোকন তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, তবে মূলত সার্কেল সমৃদ্ধ এমন একটা চাটাই আমরা করবো যাতে করে এক একটা লার্ভা এক এক জায়গায় থাকে, যাতে করে এক একটার সাথে আরেকটার কোনো প্রতিযোগিতা সৃষ্টি না হয়ে থাকে। তখন যখন ওরা কোকন ফরমেশন করে ফেলবে অথবা পিউপা স্টেজে চলে আসবে, তখন এই কোকনগুলোকে আমরা আলাদা করে নিয়ে পানিতে ভিজাবো। পানিতে মানে গরম পানিতে ভিজাবো। গরম পানিতে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এই লার্ভাটা মারা যাবে। যে লার্ভাটা আমরা সংগ্রহ করলাম কোকন থেকে, সেই লার্ভাটা মারা যাবে। মারা যাওয়ার পরে সেখান থেকে একটু নাড়লে দেখা যাবে আস্তে করে ছোট্ট একটি সুতার একটি মাথা বের হয়েছে। এই মাথাটাকে পরবর্তীতে রিলের মাধ্যমে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে অনেক বড় ধরনের একটা সুতা তৈরি করতে পারি। অনেকটা তোমাদের আলোচনা হয়েছিল লেকচারে গেলে। এখন এই টোটাল পদ্ধতিটা তোমাদের লিখে দেখালাম। এখন আমি আলোচনা করব সুতার বৈশিষ্ট্য নিয়ে। সুতার বৈশিষ্ট্য আমি আর লিখছি না, সুতার বৈশিষ্ট্য আমি বলি। এই সুতাটা হলো এমন একটা ইলাস্টিক সুতা বা নমনীয় সুতা। এই সুতাটা সাধারণত একটা অখণ্ড সুতা হিসেবে পরিচিত, মানে একদম ফার্স্ট টু লাস্ট একটা সুতা, এখানে কোনো জোড়া নেই। অন্যান্য সুতায় ছিঁড়ে যায়, এই সুতা ছিঁড়ার পসিবিলিটি খুব কম থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে ডায়ামিটার। অন্যান্য সুতার ডায়ামিটার কোথাও বেশি কোথাও কম। হ্যাঁ, কিন্তু এই সুতার ডায়ামিটার পুরোটা একদম সেম। হ্যাঁ, পুরোটা একদম সেম একটা কোয়ালিটি। এই জন্য এই সুতার কোয়ালিটি একটু বেশি হয়ে থাকে। এটা হলো সুতার কোয়ালিটি। আর রেশম দিয়ে যে কাপড় তৈরি করা হয়, এই কাপড় শীত, গরম, গ্রীষ্ম যে কোনো সময় পরার জন্য উপযোগী। এখন আমরা শেষবারের মতো আলোচনা করব কাপড়ের বৈশিষ্ট্য নিয়ে। কাপড়ের বৈশিষ্ট্যটা মূলত সিল্কের কাপড়টা তাপ অপরিবাহী বলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সকল ঋতুতে এটা ব্যবহার উপযোগী। তুমি যখন গ্রীষ্মকালে ইউজ করবা তখন দেখা যাবে যে তাপটা ভিতরে ঢুকতে দিচ্ছে না। আবার যখন শীতকালে ব্যবহার করা হচ্ছে তখন আমাদের শরীরের টেম্পারেচার সেটা কমতে দিচ্ছে না, মানে আমাদের শরীরের তাপমাত্রা বের হতে দিচ্ছে না। তাহলে আমাদের গরম লাগবে, শীতের সময় আরাম লাগবে, গরমের সময় আমাদের আরাম লাগবে। আরেকটি বিষয় হলো, এটা যেহেতু অপরিবাহী, বিদ্যুতের যে তার আছে, বিদ্যুতের তারের যে সারাউন্ডিংসে যে একটা তুলা পেঁচানো হয় বা একটা কিছু পেঁচানো হয়, সেটাতে আমরা এই সিল্কের কাপড় ব্যবহার করতে পারি। আরেকটি বিষয় হলো, গর্ভবতী মায়েদের যখন সেলাই করা হয় প্রেগনেন্সিতে, বেবি বর্ন হওয়ার পরে, তখন এই সুতাটা যখন ব্যবহার করা হয়, এই সুতাটার কোয়ালিটি ভালো হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সুতাটা ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে এই ছিল তোমাদের আলোচনা। আমি অন্য একদিন আবার আসবো আরেকটি আলোচনা নিয়ে। তার মধ্যে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আল্লাহ হাফেজ।